সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুলক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা আসি অনুষ্ঠানে এবং সপ্তাহের 6 দিনই আমরা আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি। প্রতিদিনের এই অনুষ্ঠানে একজন করে অতিথি থাকেন আমাদের সঙ্গে এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলতে চাই বাংলাদেশ ভারত সম্পর্ক এবং মার্কিন ভিসা নীতি নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল আবারও অভিযোগ দাবি করেছেন বাংলাদেশে সাম্প্রদায়িক হামলাকে ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসা বলা হচ্ছে। এটাকে তারা মোটেই মানতে নারাজ। তারা বলছেন সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। যখন মুস্তাফিজকে ঘিরে একটি অচলাবস্থা তৈরি হয়েছে, বাংলাদেশ ভারত সম্পর্ক আরও তলানিতে যাচ্ছে এবং বাংলাদেশের তরফ থেকে আগামী টি-20 ওয়ার্ল্ড কাপ আগামী মাসে যেটি ইন্ডিয়া মানে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, সেই টি-20 ওয়ার্ল্ড কাপে যাতে বাংলাদেশ অংশ নেবে না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আইপিএলে মুস্তাফিজ ইস্যুতে। এসব নিয়ে যখন উত্তেজনা, ঠিক তখন জয়সওয়াল এমন একটা সংবাদ সম্মেলন করলেন গতকালকে সন্ধ্যায়। এ নিয়ে আমরা কথা বলবো আমরা ভিসা নীতি নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি হচ্ছেন ডাক্তার মুস্তাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ। মুস্তাক ভাই, আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। বাংলাদেশ ভারত সম্পর্ক নিশ্চয়ই গত 17-18 মাস হয়ে গেল। 18 মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কটা আসলে একেবারেই বলতে গেলে তলানিতে। শুধুমাত্র বাংলাদেশ কিছু পণ্য আমদানি করে, সেগুলো আর বিদ্যুৎ, এই খাত ছাড়া অলমোস্ট রিলেশনটা খুবই বাজে অবস্থায়। বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে জয়সওয়াল গতকালকেও তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে এই বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটি ব্যক্তিগত শত্রুতা নয়, এটা একেবারেই তিনি বলছেন যে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলাকে ব্যক্তিগত শত্রুতা এবং প্রতিহিংসা বলা হচ্ছে, এটা মোটেই সঠিক না। জি, ধন্যবাদ। আসলে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন দেশ থেকে বাধ্য হলেন, তারপর থেকেই উত্তেজনাটা আছে। ভারতের সরকার যেমন, তারা প্রথম দিকে সরকারের পক্ষ থেকে তো এগুলো উত্তেজনা প্রকাশ হয় না, তাদের বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার যে গণ অভ্যুত্থানে তার দেশ ছেড়ে চলে যাওয়ার, এটাকে তারাই ষড়যন্ত্র, জঙ্গি হামলা এগুলো বলা শুরু করে। অপরদিকে ডক্টর ইউনূস তিনি ফ্রান্সে থাকতেই তিনি ভারতের বিরুদ্ধে কতগুলো অকূটনৈতিক ভাষায় কথা বলেছেন। এই ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো যেগুলো 7 সিস্টার্স বলা হয়ে থাকে, সেগুলো নিয়ে তিনি কতগুলো দায়িত্বহীন মন্তব্য করেছেন। ফলে দুদিক থেকেই উত্তেজনাকর বিষয় ছিল। এবং বাংলাদেশে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারা বা অন্যরাও সুযোগ বুঝে নির্বাচনে এই সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে ফেলে। এবং এবারেও গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা, এটার উদ্দেশ্য সম্পত্তি দখল এবং অর্থনৈতিক থাকলেও রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নেওয়া হয়েছে। এবং এটার পিছনে রাজনীতি নেই এটা বলা যাবে না, কারণ রাজনৈতিক পরিবর্তনের সুযোগে হিন্দু সম্প্রদায়কে একটা ভীতির মধ্যে রাখা। বিশেষ করে এখন আবার নির্বাচনের তারিখ সামনে, আমার দলের পক্ষ থেকে বেশ কয়েকজন হিন্দু সম্প্রদায়ের নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু হাতি হত্যাকাণ্ডের পরপরই একটা হিন্দু যুবককে ভুয়া অভিযোগে পুড়িয়ে মারা হলো। তাকে প্রথমে পিটিয়ে মারা হয়, পরে পুড়িয়ে মারা হয়। তাকে হয়তো পিছনে কারণটা অর্থনৈতিক বা কিছু, কিন্তু কার্ড খেলা হয়েছে সাম্প্রদায়িক, যে সে ধর্মের অবমাননা করেছে। এটা একটা মানে সাম্প্রদায়িক রাজনীতির একটা হাতিয়ার। এবং তারপরেই আমার ধারণা হিন্দু সম্প্রদায় দ্বারা নির্বাচন বা ইত্যাদি বিষয়ে খুবই তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এমনকি তারা প্রার্থী হতে পারেনি। শুধু আমাদের দল নয়, আমাদের যে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের শরিক সংগঠন থেকেও আমি একই রকম পর্যবেক্ষণ পেয়েছি যে তারাও প্রার্থীদেরকে রাজি করাতে পারছে না। তারা ভীত সন্ত্রস্ত, তারা ভোট দিতে আসবে কিনা সন্দেহ। অর্থাৎ এই উদ্দেশ্য নিয়েই সাম্প্রদায়িক হামলাটা করা হয়েছে, তারা যেন ভোট দিতে না আসে। যেভাবে বিভিন্ন নির্বাচনের আগে পরেও হামলা করা হয় পরাজয়ের পরে। কাজেই
এগুলো ইমিডিয়েটলি তারা সম্পত্তি দখল, বাড়ি দখল, ব্যবসা দখল করে, কিন্তু রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনৈতিক কাভারে এই কাজগুলো করে সাম্প্রদায়িক গোষ্ঠী, এবং রাজনৈতিক স্লোগান তারা দেয়। হ্যাঁ, তারা যখন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা করে তখন তারা ধর্মীয় স্লোগান দেয়, অত্যন্ত গর্হিত কাজ, ইসলাম ধর্মের নামে স্লোগান দেয়। আর তারা বিশেষ দেশের নাম করে স্লোগান দেয়, ভারতের নাম করে মুর্দাবাদ, ধ্বংস করো, এবং কতগুলো রাজনৈতিক দলের নাম, এখন আওয়ামী লীগের নাম দেওয়া হচ্ছে। কাজে এটাকে আপনি এত রাজনীতি বহির্ভূত বলতে পারবেন না। পক্ষান্তরে ভারতেও কিন্তু আপনার উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী নানা বর্ণের, তারা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে মুসলমানদের উপরে নানা রকম অত্যাচার নির্যাতন করেছে, পুড়িয়ে মারা, তাদেরকে উচ্ছেদ করা, ধর্ম বর্ণের অভিযোগে নির্যাতন করা, মানে একটা মানে কার্বন কপি। আমার মনে হয় যে দেখে মনে হয় যে ভারতের যারা হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক পন্থী এবং বাংলাদেশের যারা উগ্র ধর্মীয় ইসলাম গ্রুপ, তাদের মধ্যে একটা যোগাযোগ আছে। মনে হয় যে তোমরা ওখানে গন্ডগোল করো, তাহলে আমরা এখানে সুবিধা পাবো। এখানে যখন বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন হয় তখন ওখানকার সাম্প্রদায়িক ভারতের তারা বলে যে ওই দেখো বাংলাদেশের সাম্প্রদায়িক হচ্ছে, আমাদেরকে ভোট দাও, আমরা হিন্দু ধর্মের রক্ষাকর্তা। আবার ঠিক একইভাবে যখন ভারতে কোনো হিন্দু ধর্মের কারোর উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করা হয় তখন বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী বলে যে ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, আমাদেরকে ভোট দাও, আমরা ইসলামের রক্ষক, আমরা সুরক্ষা দেব। এই যে মানে মাঝখানে বলি হচ্ছে নিরীহ ভারতে মুসলমান, কোনো কোনো সময় খ্রিস্টানরা হচ্ছে, এবং বাংলাদেশে আপনার হিন্দুরা এর বলি হচ্ছে, কোনো কোনো সময় বৌদ্ধ ধর্মের লোকেরা হচ্ছে। কাজেই ভারত এবং বাংলাদেশে যারা প্রগতিশীল, যারা অসাম্প্রদায়িক জনগণ এবং তাদের রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক যারা নেতৃত্ব আছেন, তাদের এই বিষয়ে অনেক কিছু করার আছে। এবং যৌথভাবে এই উভয় দেশে এই সাম্প্রদায়িক হামলা, বলির পাঠা তৈরি করে নিরীহ লোকদের সহায় সম্পত্তি, জীবন উপরে হুমকি হামলা রুখে দেওয়ানো উচিত। নাহলে সরকারি লেভেলে আনুষ্ঠানিক কথাবার্তা হবে। যেমন বাংলাদেশ বলল যে এটা মানে কি ব্যক্তিগত হামলা, ব্যক্তিগত হামলা কি অ্যালাউড? এইভাবে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে তুমি ব্যক্তিগত কারণে হামলা করলে রাজনৈতিক কাভার দিয়ে, এটা কি তারা এই কথা দিয়ে মনে হয় যে এটা বুঝি গ্রহণযোগ্য? ভারতের লোকেরা সেভাবে তাদের সরকারের এরকম একটা আজগুবি তারা মানে যুক্তি দেয়। কাজে এগুলো দুই সরকার তারা তো বাকির মতো কথা বলছে, আর এদেশের জনগণ এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা যৌথ প্রতিবাদ করা উচিত, মানে সীমানা পেরিয়ে। না হলে আমরা এই যে অনেক সম্পত্তি ক্ষতি হচ্ছে, সবচেয়ে কথা শান্তি বিনষ্ট হচ্ছে। আগামী নির্বাচনটা আমরা শান্তিপূর্ণভাবে করতেছি, সবাই অবাধে ভোট দিতে পারে যেন, কিন্তু এইভাবে হলে কিভাবে অবাধে ভোট দেবে? এবং শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের না, যারা সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে রাজনীতি করে মুসলমান ধর্মলোক, তারাও কিন্তু এখানে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে যে নির্বাচনে সামনে রেখে তাদের উপরে হামলা হয় কিনা। এটা কি আপনি ব্যক্তিগত হামলা বলবেন আমাদের সরকার? এতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হামলা করা হচ্ছে, বলা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, বলা হচ্ছে ভারতের দালাল, বলা হচ্ছে তারা ধর্ম মানে না। এগুলো তো রাজনৈতিক কনোটেশন আছে। কাজে এই সমস্ত কথা বলে মানে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, এবং ভারতের যারা সাম্প্রদায়িক গোষ্ঠী তারাও শাক দিয়ে মাছ ঢাকতে পারবে না। আমাদের যৌথভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। কিন্তু সরকার কেন গত 18 মাসও এসব ব্যাপারে শক্ত ভূমিকা না নিয়ে শুধু ভারতের বক্তব্যের জবাব দিল যে এগুলা ঠিক না, এগুলা ভারত অতিরঞ্জন করছে, ভারতের গণমাধ্যম অতিরঞ্জন করছে, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হামলা হয় নাই, বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয় নাই, সব হচ্ছে যে আওয়ামী লীগ করতো এই জন্য তাকে মারা হয়েছে, আর কোনো কারণ নাই। হ্যাঁ, এটা ভিন্ন কোনো কারণে হয় নাই। অথচ আমরা দেখলাম, আপনি নিজেই বলতেছেন যে দীপুচন্দ্র দাসকে একটা একেবারেই একটা অহেতুক একটা অজুহাত দিয়ে, কিংবা খুলনাতে যে ছেলেটাকে 5 আগস্টের পরবর্তী সময়ে নির্যাতন করা হলো 5 আগস্টের মাসখানেক পরে, কিংবা ফরিদপুরে বিভিন্ন জায়গায়, শরীয়তপুরে সেদিন খোকন চন্দ্র নামে আরেক ব্যবসায়ীকে মেরে, তার ডাক্তারকে মেরে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হলো, সে পর ঢাকা মেডিকেলে মারা গেল। এই যে এক একটা ঘটনা ঘটে, কোনো তড়িৎ অ্যাকশনও ঠিক মতো দেখা যায় না, সরকারও এ ব্যাপারে স্ট্রং কোনো ব্যাখ্যা দেয় না, সবসময় ভারতের বক্তব্যের জবাব দেয় যে না এটা ঠিক না। এটা কেন সরকার কেন করছে না? এটা আমি বলবো সরকারের রাজনৈতিক পক্ষপাত। যারা গণ অভ্যুত্থানের সুযোগ নিয়ে এগুলো করেছে, প্রথম কয়েকদিন না হয় মেনে নেওয়া গেল, সরকার
স্থিতিশীল হতে সময় লাগে, কিন্তু কঠোর একটা রাজনৈতিক বার্তা দেওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে। আমরা কিছুতেই এই হিন্দু ধর্মের লোকদের উপরে হামলা বা রাজনৈতিক কারণে নিরীহ মানুষদের সহায় সম্পত্তির হামলা কিছুতেই বরদাস্ত করবো না, এবং বলা উচিত ছিল এটা আমাদের গণঅভ্যুত্থানকে কালিমালিপ্ত করছে এবং গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য এটা ব্যবহৃত হবে। কিন্তু তারা যেভাবে করেছে এই সরকার, এটা আরেক প্রশ্রয় পেয়েছে। এই হামলাকারীরা, এই দঙ্গলবাজ মব সন্ত্রাসী যারা, এরা প্রশ্রয় পেয়েছে, ফলে তারা মনে করেছে সরকার তো বলার বলুক, আমরা আমাদের কাজ করে যাব। এইভাবে যদি সন্ত্রাসীরা কোনো কঠোর বার্তা প্রথম থেকেই না পেয়ে থাকার কারণে, এবং কখনো এই সরকার যে তারা এই বিষয়ে সিরিয়াসলি তারা দেখছে যে এটা মানে গণঅভ্যুত্থান বিরোধী কাজ, এইভাবে যদি সরকার নিজেকে এটা এইভাবে তারা কাজ না করে, তাহলে এই কথাগুলো কিন্তু কেউ, এই যারা দাঙ্গাবাজ তারা এটা সিরিয়াসলি নিচ্ছে না, এখনো তাই না। এবং ভারতের কথার প্রতিবাদ নিশ্চয়ই বাংলাদেশ সরকার দেবে, যৌক্তিক কথা বলবে, এবং কিছুতেই যেন এই দাঙ্গাবাজরা এই প্রশ্রয় না পায়। এবং অনুরূপভাবে ভারতের সরকারও উচিত যেন দাঙ্গাবাজরা প্রশ্রয় না পায়। সেখানেও পশ্চিমবাংলায় লোকসভা কি বলে বিধানসভা নির্বাচন আছে, সম্ভবত আগামী বছরই হবে। সেখানে তারা সাম্প্রদায়িক কার্ড খেলছে। কাজেই সেখানেও যদি তারা ধর্ম বর্ণ নির্বিশেষে কঠোর অবস্থান না নেয়, সেখানে কিন্তু এই নির্বাচনের কার্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার এফেক্টই বলবো, তার অজুহাত করে বাংলাদেশে আবার করা হচ্ছে, আবার বাংলাদেশের ঘটনাকে অজুহাত করে ওইখানে করা হচ্ছে। কাজে এই ক্ষেত্রে আমাদের সরকারেরটা আমরা বলবো যে সরকারের কথাবার্তা এবং কাজে প্রমাণ হয় না তারা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকার, শুধু মানবাধিকার কেন, জীবন বেঁচে থাকার অধিকারটা নিশ্চিত করতে পারছে না। এইটা আমি আগেও বলেছি, এটা শুধুমাত্র হিন্দু ধর্মের উপরেই এটা মানে প্রভাব পড়ছে না, সমগ্র জনগোষ্ঠীর উপরে প্রভাব পড়ছে, যে এখানে কারো জীবনটা নিরাপদ না, সবাই অনিশ্চয়তার মধ্যে আছে। মোস্তাক ভাই, আরেকটা বিষয়ে জসওয়ালকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা যে বাংলাদেশ পাকিস্তান থেকে F-17 যুদ্ধ বিমান ক্রয় করছে, বাংলাদেশের কি যুদ্ধ বিমান এখন খুব জরুরি দরকার কিনা, এবং পাকিস্তানের সঙ্গে হঠাৎ করে এই দহরম মরম কেন? এই প্রশ্নের জবাবে জসওয়াল বলছেন বাংলাদেশ কি কিনলো না কিনলো সেটা বিষয় না, তিনি যেটা বলছেন যে আমরা আমাদের নিরাপত্তা স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ের উপর নিবিড়ভাবে নজর রাখছি, পর্যবেক্ষণে আছেন তাদের। কিন্তু আমার প্রশ্ন হলো, পাকিস্তানের সঙ্গে হঠাৎ করে এত দহরম মরমের কি হলো, এবং তাদের কাছ থেকে যুদ্ধ বিমান এখন কিনতে হবে কেন? আমরা কি যুদ্ধ অবস্থার মধ্যে আছি নাকি? না, প্রথম কথা হচ্ছে যে যুদ্ধ বিমান বা প্রতিরক্ষা নীতি নিয়েই তো আলোচনা হচ্ছে না। আমাদের দেশে সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষার জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে। এটা দরকার জনগণের মধ্যে ঐক্য, এবং ছাত্র সমাজ যুব সমাজকে আমরা সামরিক শিক্ষিত করতে পারি, যে প্রয়োজন হলে তারা যুদ্ধে যাবে। এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ প্রমাণ করেছে জনগণ ভিত্তিক যে প্রতিরক্ষা নীতি, জনগণের উপর বেস করে সেটা করা উচিত। সেই জায়গায় সেই জন্য প্রথমে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্র। বাংলাদেশের জনগণ যদি মনে করে দেশটা আমার, এদেশের জনগণ যদি মনে করে দেশটা আমার, তখন কোনো শক্তি এই দেশ দখল করতে পারবে না, হুমকি দিতে পারবে না। আর এই পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনে, আমি তো মনে করি এটা মানে লোক দেখানো, এটা হচ্ছে নিশ্চয়ই কোনো বহিঃশক্তি, যারা পাকিস্তানেরও মুরব্বী, তাদেরকে খুশি করার জন্য কাজটা করা হয়েছে। যুদ্ধ বিমান তো পাকিস্তান তৈরি করে না। পাকিস্তান থেকে আমরা এই ব্যবহৃত যুদ্ধ বিমান কেন কিনবো? পাকিস্তান তো কোনো যুদ্ধ বিমান বিক্রি কোনো ইন্টারমিডিয়েট এজেন্ট না। যুদ্ধ বিমান যদি কিনতে হয়, যারা তৈরি করছে তাদের কাছ থেকে নেবো আমরা সরাসরি। কারণ পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নেবো আমরা, এটা পার্টস বা রক্ষণাবেক্ষণ আমরা কোথেকে নেবো? প্রশিক্ষণ কে দেবে? পাকিস্তানের উপর নির্ভরশীল কোনো প্রতিরক্ষা নীতি হওয়া উচিত না, এটা তো আরেকটা বিষয়। কাজেই যুদ্ধ বিমান আদৌ প্রয়োজন আছে কিনা একটা প্রতিরক্ষা নীতির অংশ। আমরা অবশ্যই আমাদের সামরিক বাহিনীকে, আমাদের দেশকে আমরা অবশ্যই একটা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা করব। যুদ্ধ বিমান বলুন বা অন্যান্য সেগুলো দরকার হতে পারে, কিন্তু সেটাকে হতে হবে দেশের প্রয়োজনের ভিত্তিতে, কারো ডিকটেশনে। আমার মনে হচ্ছে যে পাকিস্তানের মাধ্যমে যুদ্ধ বিমান কেনার জন্য আমাদের সরকারকে অন্য কোনো সরকার বলেছে। এটা কিন্তু খুবই পরনির্ভরশীল একটা সিদ্ধান্ত হয়ে গেল, এবং আমার মনে হয় না আমাদের প্রতিরক্ষার স্বার্থটা এখানে রক্ষিত হবে। জি বলুন। না, সেটাই বলছি যে আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, সেটা আমাদের সামগ্রিক প্রতিরক্ষা নীতির অংশ হতে হবে, এবং
যারা তৈরি করছে তাদের কাছ থেকে সরাসরি আমাদের কেনা উচিত। এই প্রশ্ন হচ্ছে যে এই যে পাকিস্তানের সঙ্গে এত ধরম মরমের কারণ কি? হঠাৎ করে আমরা এই 54 বছর তো এত ধরম মরম ছিল না, হঠাৎ করে এই ধরম মরমের পিছনে কারণ কি? না, পাকিস্তানের সাথে সম্পর্ক থাকা সম্পর্ক দরকার, কারণ থাকুক, কিন্তু- ওখানে অনেক বাঙালি আছে বা এখানেও আটকে পড়া পাকিস্তানে যে বিজনেস বাণিজ্যিক সম্পর্ক আছে, কালচারাল সম্পর্ক, লেখাপড়ার সম্পর্ক আছে। কিন্তু এখানে আমি যেটা আপনার আরেক অনুষ্ঠানে বলেছিলাম যে মানে এই কারো দ্বারা ব্যবহৃত হয়ে, মানে পাকিস্তান দ্বারা ব্যবহৃত হয়ে ভারত বিরোধিতা, ভারত দ্বারা ব্যবহৃত হয়ে পাকিস্তান বিরোধিতা, কোনোটাই আমাদের জন্য কিন্তু মানে সুখকর নয়, এবং আমাদের জন্য এগুলা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে। কাজেই পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে আমরা কেউ না করছি না। এবং আওয়ামী লীগ সরকারের সময় কেউ দাবি করেছিল যে পাকিস্তানের সাথে তখন এক সম্পর্ক খারাপ জায়গায় গিয়েছিল, যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক। তখন শেখ হাসিনা বলেছিলেন যে ঝগড়াও থাকবে, কূটনৈতিক সম্পর্ক থাকবে। এটা যেহেতু আমরা একই অঞ্চলের লোক, কাজে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা যাবে না, এই কথাটা ঠিকই বলেছিলেন তিনি। কাজেই আমরা আমাদের জাতীয় স্বার্থে কারোর সঙ্গে আমরা অবশ্যই বার্গেনিং করব, ঝগড়া করব, কিন্তু আমার কূটনৈতিক সম্পর্ক থাকতে হবে। আমরা কোনো দেশের বিরুদ্ধে জেহাদ করার জন্য কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি না। আমাদের সবার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আবার জাতীয় স্বার্থে সবার সাথে আমাদেরকে অবশ্যই বার্গেনিং করতে হবে। পাকিস্তানের সাথে আমাদের অনেক অনিষ্পন্ন বিষয় রয়েছে। যখন 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা দেশ স্বাধীন করলাম, সিমলা চুক্তিতে বলা ছিল যে আমরা আমাদের সম্পদগুলো ভাগাভাগি করব। সেগুলো কিন্তু পাকিস্তান আজও তারা এগুলো বলছে, তারা নানা রকম কথা বলছে। তারা কোথায় কি বলেছে, আমাদের মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা দিয়েছেন, কোথাও কি সব সমাধান হয়ে গেছে। এটাই আন্তর্জাতিক রাজনীতিতে এরকম। তো আজ পর্যন্ত জাপান কোরিয়ার মানুষকে ক্ষতিপূরণ দিতে যাচ্ছে, কারণ কোরিয়া থেকে তারা যৌন দাসী নিয়ে গিয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধে। আজ পর্যন্ত তারা চীনকে ক্ষতিপূরণ দিচ্ছে। কাজেই এটা এখনো শেষ হয়নি। জাপান এবং কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক আছে, তাদের যাওয়া আসা আছে, কিন্তু ওই যে তারা তাদের দেশ থেকে ধরে নিয়ে গেছিল তাদের নারীদেরকে, সেই জন্য তারা কিন্তু এখনো তাদের ছেলে মেয়েদের, বংশধরদেরকে বা কোরিয়ার নাগরিকদেরকে তারা মানে বৃত্তি দিয়ে তারা প্রশিক্ষণ দিচ্ছে, এবং আরো অন্যান্যভাবে তারা সেটা ক্ষতিপূরণ দিচ্ছে। এবং ইউরোপের অন্যান্য দেশ এগুলো করছে, অনেক আফ্রিকার দেশের সাথে করছে। কিন্তু পাকিস্তান তারা কেন এটা করবে না? বাংলাদেশের কাছে পাকিস্তানের কোনো পাওনা আছে বলে আমার জানা নেই, যদি থাকে তারা বলুক। কাজে ওইভাবে করে আমরা আরো স্বাভাবিক জায়গায় যেতে পারি, কিন্তু সেটাকে ধামাচাপা দিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ একেবারে মানে খুব ভাই ভাই হয়ে যাবে, এটা মনে করার কারণ না। আমি বলছি না যে 71 সালে পাকিস্তানি আমাদের গণহত্যা করেছে, কখনোই পাকিস্তানের সাথে সম্পর্ক হবে না। অবশ্যই পাকিস্তান এই গণহত্যা যারা করেছে তাদেরকে কেন তারা ধারণ করবে? সেই অতীতকে তারা বিচ্ছিন্ন হওয়া উচিত তাদের কাছ থেকে। সেই তাদের দায়ভার কেন বর্তমান প্রজন্ম নেবে? কাজে এই বিষয়টা তাদের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সবভাবে করা উচিত, এবং বাংলাদেশ সরকারকে শক্তভাবে এটা করা উচিত। ভারত বিরোধীদের জন্য যেমন পাকিস্তানের সাথে মাখামাখি দরকার নাই, আবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দৃষ্টিভঙ্গি থেকে মাখামাখি করা প্রয়োজন নেই। এই বিষয়গুলো আমাদের যদি ভারসাম্য নীতিতে করি, আমাদের দেশের জন্য ভালো হবে, এবং বাংলাদেশের আভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য, আভ্যন্তরীণ রাজনীতির জন্য আমরা অনেক যে অহেতুক উত্তেজনা এবং কৃত্রিমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যাচার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার যে রাজনীতি, সেটা থেকে আমরা অনেকখানি মুক্তি পেতে পারি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে 5 আগস্টের পরে পাকিস্তানের ভূমিকা বাংলাদেশে অনেকটা মানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বাংলাদেশের উপর অনেক কিছু। যেমন ধরেন আপনি বলছিলেন যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে পাকিস্তানের সাথে, আমরা এটা কোনোটাই চাই না, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা উত্তরণের কোনো পদক্ষেপ তো আমরা দেখছি না এই সময় এসে। পাকিস্তানের সঙ্গে যেভাবে সম্পর্কটা বলা হচ্ছে যে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, তাদেরকে আমরা তো সম্পর্ক নষ্ট করতে পারি না। শেখ হাসিনা বলেন নাই যে সম্পর্ক নষ্ট করার কথা, কেউ নষ্ট করার কথা বলছে না, কিন্তু এত দহরম মহরম আবার ভারতের সাথে সম্পর্ক তোলা নিতে, এটা আমাদের জন্য আসলে কতটা মানে বিপজ্জনক বা শঙ্কার? দেখো, ডক্টর ইউনূস অতি সম্প্রতি বলেছিলেন যে সার্ক পুনরুজ্জীবিত করা উচিত। সার্কের সদস্য কিন্তু পাকিস্তান এবং ভারত উভয়ই, এবং সার্ক যদি শাসন করতে হয়, পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ করার জন্য বাংলাদেশকে ভূমিকা রাখা উচিত। এবং জিয়াউর রহমান সাহেব যখন সার্ক মানে তিনি শুরু করেন, ওনার সময়টা প্রতিষ্ঠিত হয়েছিল বা আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল, তখন কিন্তু জিয়াউর রহমান সাহেব
অনেক ক্ষেত্রে দ্বিতীয়লি করেছেন। পাকিস্তান এবং ভারতের মধ্যে তাদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হয়, কিন্তু আমাদের দেশের সরকার, এই যেটা অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু এটা করছেন না। তারা বরঞ্চ এখানে কি বলে ব্যবহৃত হচ্ছেন বা ব্যবহার করতে চাইছেন। ভারত এবং পাকিস্তানের যে সম্পর্কের একটা টানাপোড়েন আছে, সেটা এটা এটা আমাদের দেশের তো প্রয়োজন নাই। আমরা কেন একে অপরের দ্বারা ব্যবহৃত হব? দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে। আমরা চাইবো সার্ক অঞ্চলে বহুপাক্ষিক সম্পর্ক হোক, জাতিসংঘের কাঠামো আছে, সেই কাঠামোতে কাজ হোক। এটা আমাদের সরকারের মধ্যে যারা এগুলো করছে, তারা কিন্তু জাতীয় স্বার্থে চাইতে তারা মানে কি বলবো, আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী, তাদের কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ থাকতে পারে। এই জনগণের স্বার্থের সাথে এটা কোনো মিল নাই। এই যে আপনি বলছিলেন ভারত হচ্ছে আমাদের 4,500 কিলোমিটার, 4,200 কিলোমিটার আর হচ্ছে বর্ডার, আমরা অনেক বিষয়ে ভারতের উপর নির্ভরশীল। তাহলে আমাদের এই ব্যবসা বাণিজ্য যদি সম্পর্ক ক্রমান্বয়ে তলানিতে যায়, যেটা আইপিএলকে ঘিরে, মুস্তাফিজকে ঘিরে শুরু হলো, ক্রিকেট বিশ্বকাপ নিয়ে এখন আমরা গভীর শঙ্কার মধ্যে আছি। আমাদের উপদেষ্টা বলেছেন, যদিও ক্রিকেট বোর্ড একেবারেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু সেখানে উপদেষ্টার একটা চাপ আমরা লক্ষ্য করলাম যে না, আমরা খেলতে যাব না। সঙ্গে সঙ্গে বিসিবি প্রধানও বলেন খেলতে যাবেন না। এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এই জায়গা থেকে উত্তরণের উপায়টা আসলে কি? না, এইটা তো শুরু হয়েছে মুস্তাফিজকে যেভাবে ন্যাক্কারজনকভাবে বাদ দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে। এটা খুবই আপত্তিকর। সেটার প্রতিবাদ তো অবশ্যই করা উচিত ছিল, করেছে বাংলাদেশ সরকার। এখন বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে কিনা ভারতে, এখানে পাকিস্তানের সাথে ভারতের এরকম ক্রিকেট খেলা নিয়ে সমস্যা হয়েছে। তারা তৃতীয় ভেন্যুতে খেলছেন, পাকিস্তানের মাটিতে ভারত যাচ্ছে না, ভারতের মাটিতে পাকিস্তান আসছে না। আমরা এ ধরনের সম্পর্ক চাচ্ছি না, কিন্তু মুস্তাফিজের সমস্যাটা ভালোভাবে সমাধান না হলে হয়তো বাংলাদেশের পক্ষে সেখানে যাওয়াটা মুশকিল। যেই অজুহাতে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, যে মুস্তাফিজ যদি খেলতে যায় মাঠে উত্তেজনা সৃষ্টি হতে পারে, কিন্তু বাংলাদেশ টিমও যদি সেখানে এসে উত্তেজনা সৃষ্টি হতে পারে। কাজে এই বিষয়ে আমাদের ধৈর্যের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কাজটা করতে হবে এবং ভারতকে এগিয়ে আসতে হবে। ভারতের রাজনৈতিক যারা উগ্রপন্থী, তাদের কাছে নতি স্বীকার করে ভারতের ক্রিকেট কর্তৃপক্ষ মুস্তাফিজকে বাদ দিয়েছে। তাদের মনোনয়ন বোর্ড থেকে কিন্তু বাদ দেয়নি, তাদের সিলেকশন বোর্ড সেখান থেকে বাদ দেয়নি। তারা ওই রাজনৈতিক চাপে করেছে। এটা তাদের অবশ্যই কারেকশন করা উচিত। এবং আমরা নিশ্চয়ই চাইবো যে ভারতের মাটিতে বাংলাদেশ যেভাবে খেলতো বা বাংলাদেশের মাটিতে ভারত খেলতো, এবং পাকিস্তানের মাটিতে ভারতের যাওয়া উচিত সে সম্পর্ক স্বাভাবিক করে, এবং তাদেরও একই অবস্থা করা উচিত। কারণ এই উপমহাদেশের ক্রিকেটের একটা ভালো ঐতিহ্য আছে, এবং এক্ষেত্রে বিশ্ব পরিসরে বাংলাদেশের ক্রিকেট টিম যাওয়ার পেছনে কিন্তু ভারতের যারা মানে ইনফ্লুয়েন্সিয়াল লোক, তাদের কিন্তু একটা অবদান আছে। কাজেই সেটা যেন তারা ভুলে না যায়। কাজে ভারতের যারা কর্তৃপক্ষ আছে সেই সম্পর্কটা যেন আমরা রাখতে পারি, সেজন্য কিন্তু ভারত সরকারকে এই ক্ষেত্রে এখন যে ইদানিং হলো, তাদেরকে এগিয়ে আসা উচিত। একেবারেই। আমরা শেষের দিকে আসছি, আমরা অন্য একটা বিষয় একটু আলোচনা করতে চাই। নিশ্চয়ই জানেন যে মার্কিন ভিসা নীতি এইতে বাংলাদেশ পড়ে গেছে। ভিসা নীতি, যেটা নতুন ভিসা নীতি, বন্ড দিয়ে বাংলাদেশিদেরকে যেতে হবে 5,000 থেকে $15,000 পর্যন্ত বি এবং B1 B2 ভিসাতে। এই যে একটা পরিস্থিতি, আমরা কেন এখানে পড়তে গেলাম? আমাদের সরকার কেন এটা থামাতে পারলো না? হ্যাঁ, আমি তো আশ্চর্য হয়েছি। ডক্টর ইউনূস এবং তার যে উপদেষ্টা পরিষদ, একটা বড় অংশ মার্কিন নীতি নির্ধারণের সাথে ঘনিষ্ঠ আছেন। তো আমাদের বাণিজ্য শুল্ক নিয়েও এরকম হয়েছিল, তারা অবশ্য কমিয়ে এনেছেন, ধন্যবাদ নিশ্চয়ই পেতে পারেন এই কারণে। তো আমি আশা করব যে বাংলাদেশে যারা আছেন উপদেষ্টা পরিষদের সদস্য এবং মার্কিনের নাগরিকও আছেন বেশ কয়েকজন, তারা অতি দ্রুত বাংলাদেশ থেকে বাংলাদেশের নামটা এখান থেকে তারা যেন প্রত্যাহার প্রভাবিত করতে পারেন। কারণ অনেক ক্ষতি হবে এতে। বাংলাদেশে যারা বিশেষ করে বিজনেস করছেন তাদের যাওয়া, আর যারা ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন অনেকেই, যারা তাদের সন্তানেরা ওখানে পড়াশোনা করছে, বাবা মা যাচ্ছেন বা তাদের পরিবারের সদস্যরা যাচ্ছেন, সেটাও কিন্তু একটা মানবিক সংকট তৈরি হবে। যাদের দীর্ঘমেয়াদী ভিসা আছে তাও তো একসময় শেষ হয়ে যাবে। কাজেই এই জিনিসটা আমরা আশা করি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সংশ্লিষ্ট যারা আছে মার্কিন স্বার্থের সাথে জড়িত, তারা যেন দ্রুতই এইটা সমাধান করেন। আমরা ফেল করলাম কেন, এক নম্বর। আর আপনি বলছেন প্রভাব পড়বে, মানে মোটা দাগে কি প্রভাব পড়বে আপনার কাছে মনে হচ্ছে? বাংলাদেশে যেসব রাষ্ট্রকে আমেরিকা
তালিকাভুক্ত করেছে এই ভিসা নীতিতে। অধিকাংশ রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলোর অভিযোগ উঠছে। তাদের যে ক্রাইটেরিয়া, এটা ক্রাইটেরিয়ার মধ্যে বাংলাদেশকে ফেলে দিচ্ছে, যে বাংলাদেশে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি, বাংলাদেশে আগের মতোই মানুষ কারাগারে মারা যাচ্ছে, হেফাজতে মারা যাচ্ছে, এইসব বিষয়টাকে তারা নাকি প্রাধান্য দিয়েছে আমেরিকা। সেক্ষেত্রে এই জায়গায় আমাদের আসলে মোটা থেকে কি ক্ষতিটা হলো সবচেয়ে? না, এটা তো তারা কোনো সরকারি কোনো ব্যাখ্যা দেয়নি, এটা তো অনুমান করে না, বলা। এই যে তাদের এর মধ্যে আছে কি কি কারণে, তাহলে তো পাকিস্তানের মধ্যে পড়ার কথা। পাকিস্তান পড়ার কথা, আফগানিস্তান, কিন্তু এই দুই দেশ নেগোশিয়েশন করেছে, তারা সেটা থেকে রক্ষা পেয়েছে। পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের আর কিছু কিছু দেশ এগুলো পড়ার কথা। তো এই ক্ষেত্রে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবেচনাটাই প্রধান। আপনি যে কথাগুলো বললেন, তারা সেগুলো অজুহাত দিচ্ছে বটে, অথবা বাংলাদেশকে তারা গুরুত্ব দিচ্ছে না। বাংলাদেশকে তারা একটা দিয়ে দিল, একটা কোনো অত অত বিচার বিশ্লেষণ করলো না। কম্পিউটারে এগুলো আছে, কম্পিউটারের মধ্যে এআই জেনারেটেড তথ্য আসছে, কাজেই সে অনুযায়ী। আমি জানি না ঠিক ঘটনাটা কি, তবে এটা আমাদেরকে অবশ্যই ক্ষতি করবে। আমাদের ওখানকার ছাত্র, তাদের পরিবার পরিজন, ছাত্রদের ভিসার উপর এটা প্রযোজ্য না সেটা শুনেছি, কিন্তু বিজনেসেও ক্ষতিগ্রস্ত করবে। কারণ বিজনেসম্যানরা যাদের দীর্ঘমেয়াদী ভিসা আছে, তারা হয়তো যাদের শেষ হয়ে যাবে এই বছর, তারা কি করবে? কাজে সরকারকে এই বিষয়ে খুবই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুস্তাক হোসেন মুস্তাক ভাই, দেশবার্তা টকশোকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ।